জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুরনো রাজনীতিকে বিদায় জানিয়ে নতুন বন্দোবস্ত চেয়েছে সাধারণ মানুষ। সমাজে প্রবলভাবে হাজির হয়েছে বৈষম্য বিরোধী সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা। বছর ঘুরে আবার জুলাই এসেছে। অভ্যুত্থান কতটা সফল বা কতটা ব্যর্থ সবখানে যখন সেই মূল্যায়ন চলছে, সেই সময় এনসিপির সমাবেশে ককটেল হামলার মতো অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে অভ্যুত্থানের প্রত্যাশা এবং বর্তমান বাস্তবতা নিয়ে আজ আমরা কথা বলতে চাই। আমাদের সাথে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন আলোচনার জন্য স্টুডিওতে আছেন জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। শুরু করতে চাই শান্ত ভাই আপনাকে দিয়ে, যেটা আমি বলছিলাম শুরুতেই, যে জুলাইয়ের মধ্য দিয়ে আসলে আমরা একটা বড় পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাদের সামনে হাজির হয়েছে। কিন্তু আমরা জুলাইয়ের শুরু থেকেই সবাই মূল্যায়ন করছে যে জুলাই আসলে আমরা কতটুকু সফল হলাম, কতটুকু ব্যর্থ হলাম। তো রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি পালন করছে, সেই ধারাবাহিকতায় এনসিপিও পদযাত্রা শুরু করেছে। কিন্তু গতকাল এনসিপির পদযাত্রায় ককটেল হামলার মতো একটা ঘটনা ঘটেছে, যেখানে 4 জন আহত হয়েছে। তো আসলে এই ঘটনার নেপথ্যে কারা, কিভাবে দেখছেন বিষয়টাকে? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় শিশির আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এবং আজ এই মুহূর্তে আর্জেন্টিনার খেলা শুরু হয়েছে, আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো। এনসিপির এই সমাবেশে হামলাটা অত্যন্ত জঘন্য, বেদনাদায়ক এবং উদ্বেগজনক এই জন্য যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের পক্ষের একটা অন্যতম শক্তি রাজনৈতিক দল, তাদের সমাবেশে হামলা হয়েছে, এটা বাস্তবতা। এখন হামলা হওয়ার পরে তার সুষ্ঠু তদন্ত যাতে হয়, দোষীদের যাতে চিহ্নিত করা হয়, শাস্তির আওতায় আনা হয়, এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, এই দাবি তো আমাদের থাকবেই। তার আগে হলো এরকম হামলা হতে পারলো কি করে? কারণ বাংলাদেশে নানান পক্ষ এরকম ঘটনা ঘটাতে পারে। একটা পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী যারা, তারা তো ওত পেতে আছে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশৃঙ্খলা তৈরি করা এবং তারা সুযোগ গ্রহণ করবার জন্য। পতিত ফ্যাসিবাদের প্রধানমন্ত্রী তিনি যখন তখন ঘোষণা দেন তিনি বাংলাদেশে কে টুস করে ঢুকে পড়বেন। তার নেতাকর্মীরা এখন আশায় বসে আছে তাদের নেত্রী ঢুকে পড়বে। তারা যখন তখন হঠাৎ করে উদিত হয় এবং একটু জঙ্গি বা ঝটিকা মিছিল করে আবার উধাও হয়ে যায়। সুতরাং তারা এইরকম একটা ঘটনা যে ঘটাতে পারে সেই আশঙ্কা তো আছেই। পাশাপাশি প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর মধ্যে এখনও পর্যন্ত যথেষ্ট সংখ্যক পতিত সেই ফ্যাসিবাদ গোষ্ঠীর সদস্য, তাদের অনুগতরা আছে। তারাও তৃতীয় পক্ষ হিসেবে ঘটনা ঘটাতে পারে, কিংবা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণেও বাংলাদেশে এসব ঘটনা ঘটে। কিন্তু আই ডু বিলিভ যে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি, জামায়াত ইসলাম এবং এনসিপি তারা নিজেরা রাজনৈতিক দ্বন্দ্বে যতটাই লিপ্ত হোক, যতটাই বাহাসে লিপ্ত হোক, তারা একে অপরের বিরুদ্ধে এই রকম জঘন্য কোনো অ্যাটেম্প নেবেন এইটা আমি বিশ্বাস করছি না। তদন্তে বের হয়ে আসবে কেউ করে থাকলে, কিন্তু সেটা আমি বিশ্বাস করি না। আমার ধারণা এইখানে হয় পতিত ফ্যাসিবাদ গোষ্ঠীর কোনো অংশ অথবা তৃতীয় পক্ষ যারা বাংলাদেশকে ভোলাটাইল করতে চায়, কিংবা বাংলাদেশের বাইরের কোনো শক্তি যারা বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতিটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, তাদের কোনো অংশ ঘটিয়ে থাকতে পারে। তো কথা হচ্ছে যে বা যারাই ঘটাক, যেহেতু এরকম আশঙ্কা আছেই যে ঘটাতে পারে, তা আগে থেকে প্রিকশন কেন নেওয়া হলো না সেটা প্রশাসনের তরফ থেকে। আর এনসিপির জন্য তাদের আরও সতর্ক হওয়া দরকার, কারণ জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল, সেই তরুণরা ঝুঁকির মধ্যে আছে বা থাকবে, এটা খুব অস্বাভাবিক নয়। ফলে তাদেরকে আরও বেশি ভলান্টিয়ার যুক্ত করা এবং এই সন্দেহভাজন কারো আনাগোনা আছে কি না সেই বিষয়ে সতর্ক হওয়া, প্রয়োজন হলে পুলিশকে ইনফর্ম করা বা ধরিয়ে দেওয়া, এটা নিজ উদ্যোগে তাদেরও করতে হবে, প্রধান দায়িত্ব পুলিশের। কিন্তু এইরকম সমাগম হলে সেইখানে পুলিশ সব তল্লাশি করে সেটা সম্ভব নয়। ফলে পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে
পাশাপাশি যারা সমাবেশ করে তাদের ভলান্টিয়ার বাহিনী তৈরি করে নিজেরও একটা সেফগার্ড তৈরি করা, এটা বাংলাদেশের রাজনীতিতে দরকার হয়। নিশ্চয়ই এনসিপি সেই দিকে মনোযোগ দিবে। তো যা ঘটে গেছে সেটা দুঃখজনক, বেদনাদায়ক, অনাকাঙ্ক্ষিত, কিন্তু ঘটার পরে এখন তদন্তটা যেন আগের মতো বিভিন্ন সময় আমরা যে দেখেছি আইওয়াশ হয় মাত্র, সেটা না হয়ে সত্যিকার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দোষী, যারা সত্যিকার অর্থে এখানে এই কাজটা ঘটিয়েছে, কিছু না কিছু আলামত পাওয়া যাবে। কোনো না কোনো সিসিটিভি ফুটেজ হোক, মোবাইল ক্যামেরা এখন হাতে হাতে কোনো না কোনোভাবে চিহ্নিত করা হয়তো যাবে, কিংবা গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে যারা এটা করেছে তারা তো আকাশ থেকে নেমে এসে করে আবার আকাশে উধাও হয়ে যায়নি। তারা তো সশরীরে এসেছে, করেছে, এবং এই সোসাইটিরই কোথাও না কোথাও আছে। ফলে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সেটা বের করা সম্ভব। আমরা দেখতে চাই যে কাউকে স্কেপগোট না বানানো এবং কোনো একটা ধামাচাপা দিয়ে একজনকে উপস্থাপন করে মূল ঘটনা আড়াল করা অথবা ব্যর্থতা আড়াল করা, এই কোনোটাই এই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ দেখতে চায় না। সত্যিকার অপরাধী চিহ্নিত হোক, এবং সে যে পক্ষেরই হোক, যে পক্ষেরই হোক। ইভেন এরকমও কেউ কেউ এরকমও বলবে হয়তো যে এনসিপি আলোচনায় আসার জন্য নিজেরাই এরকম ঘটনা ঘটাতে পারে। সেই ঘটনা অতীতে অনেকে ঘটিয়েছে, তো বিভিন্ন বাংলাদেশি রেওয়াজ আছে। যদি সেটাও কেউ সন্দেহ করে, সেটাও তদন্তে বেরিয়ে আসুক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে। শুধুই স্পেকুলেশন এবং ব্যর্থতা ঢাকার জন্য নিরপরাধ কাউকে যেন আসামি সাজিয়ে এর দায় রক্ষা না হয়। জি শিশির ভাই, অনেকগুলো কথা বললেন। আমরা কি আবার পুরনো যে সহিংসতা রাজনীতি সেই দিকে আমরা যাচ্ছি কি না? মানে আপনার কি মনে হচ্ছে? নাহিদ ইসলাম বলেছেন যে গতকাল যখন হামলাটা হয় তার আগে বিদ্যুৎ চলে গিয়েছিল বোধহয় সেখানে, তো তিনি প্রশাসনকে তিনি বলেছেন অভিযুক্ত করে মানে দায়ী করেছেন যে প্রশাসন এখানে সহযোগিতা করেছে। যদিও আজকে যারা যে দুজন গ্রেপ্তার হয়েছেন তারা যুবলীগের কর্মী আমরা জানতে পেরেছি, তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। তো আপনার কি মনে হচ্ছে দায় আসলে কার? ধন্যবাদ জামাল ভাই আপনাকে এবং আমার সহ-আলোচক সায়ন্ত ভাইকে এবং এখন টেলিভিশন সকল দর্শক শ্রোতাকে। দেখেন, দায়টা যদি আপনি বলেন, প্রথমত হচ্ছে আমরা তো দায় বা দায়িত্ব, যাদের দায় এবং দায়িত্ব, এটা তো হচ্ছে যেই ক্ষমতায় থাকবে তাদেরই। এখন সরকার হচ্ছে বিএনপি এবং দায়িত্ব তো সরকারকে পালন করতে হবে। এবং যদি দায়িত্ব পালনে সরকার কোথাও ব্যর্থ হয়, মানে কোথাও আলস্য দেখায়, তাহলে তো দায়িত্ব সরকারের উপরেই পড়ে, এটা দায়িত্ব অবহেলার দায়। তো সেই হিসাবে আমরা গতকাল থেকেই বলেছি যে প্রশাসনের এখানে বড় ধরনের গাফিলতি ছিল। গাফিলতি কেন ছিল? দেখেন, আমরা যখন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় আপনার বোমা হামলার আগে, তখন আমাদের নেতাকর্মীদের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে বারবার যোগাযোগ করা হয়েছে বিদ্যুৎটা দেওয়ার জন্য। তারা কিন্তু সাথে সাথে বিদ্যুৎ দেয় নাই এবং আমাদের রেসপন্সও করে নাই। কেন করে নাই সেটা একটা বড় ধরনের তদন্তের দাবি রাখে এখানে। তখনই তো হামলাটা হলো, তাহলে আমাদের মানে জিনিসগুলো আরও বেশি মানে কানেক্ট করা সহজ হলো। দ্বিতীয়ত হচ্ছে, আপনার মনে আছে এই যে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন উপলক্ষে প্রশাসন বা পুলিশ প্রশাসনে কিন্তু একটা চিঠি ইস্যু করেছে যে এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগের হিট লিস্টের টার্গেট। এই যে টার্গেটেড নেতাকর্মীরা, এটা পুলিশ প্রশাসন জানে নিঃসন্দেহে, তাদের গোয়েন্দা তথ্যে তারা বলেছে এবং তারা আমাদেরকেও সতর্ক করেছে। আমাদেরকে শুধু সতর্ক করলেই তো আর দায়িত্ব শেষ হয়ে যায় না, কিন্তু যে প্রশাসন নিজে জানে যে এনসিপি নেতাকর্মীরা হিট লিস্টে আছে এবং তাদেরকে বিভিন্ন হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং অনেক জুলাই যোদ্ধাদেরকে অনেক জায়গায় মানে রক্তাক্ত করা হচ্ছে, তাহলে তারা কেন ব্যবস্থাটা নিল না? এক বিরোধী দলের একজন চিফ হুইপ এছাড়াও আরও 3 জন সংসদ সদস্য ওই প্রোগ্রামে ছিলেন। তাদের নিরাপত্তার দায়িত্ব কি রাষ্ট্রের না? আর রাষ্ট্র যারা এখন পরিচালনা করে অবশ্যই সরকারের। দেখেন, আমরা মানে খুবই আহত হয়েছি। দেন শান্ত ভাইরা অনেকে দায়িত্বশীল আচরণ করেছেন, বিএনপির কিছু লোকজন দায়িত্বশীল আচরণ করেছেন, কিন্তু তথাকথিত বিএনপির কিছু অ্যাক্টিভিস্ট তারা শুরু থেকেই এই ঘটনাটাকে বললো কি এনসিপি নাটক করতেছে। তারা খুব একটা পদ্মারই না, কিন্তু তারা তো আসলে বিএনপির লোক। মানে এটা কিভাবে তাদের মাথায় আসলো আমি বুঝলাম না। মানে আপনি কি মনে করেন আমাদের জনসমাবেশে যদি কোনো একটা বোমা হামলা ঘটনা ঘটে, সহিংসতা ঘটনা ঘটে, এটা তো মানুষের মধ্যে নেগেটিভ বার্তা যায়, জনগণের মধ্যে ভীতি ছড়ায়, তাহলে এটা কি এনসিপি কখনো করতে চাইবে? আপনি তো
জনগণ যদি জানে ওই কিন্তু এই প্রোগ্রামে গেলে বিভক্তির কারণ কি? মানে জুলাইয়ে সবাই একসাথে লড়াই করলো, কিন্তু তারপরে এই যে আমরা বিভক্তি আমরা আমরা দেখতে পাচ্ছি। যেটা খবর পাচ্ছি যে দুজন যুবলীগ কর্মীকে সকালে গ্রেপ্তার করা হয়েছে, তারা গত 15-16 দিন থেকে সাভার এলাকায় তারা আনাগোনা বেড়েছে এবং বিএনপির একটা পক্ষকে তারা হাত করে এলাকায় ঢুকেছে। এরা কিন্তু এতদিন ঢুকতে পারে না, 3.5 মাস। আমি সকালে সাভারের অনেক সাংবাদিকদের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, যে এই দুজন কিভাবে এলাকায় মানে আসলো। বললো যে তারা মানে এই বেশ কয়েকদিন ধরে তারা এলাকায় খুব একটা মানে মুভমেন্ট করছে। তো ধরেন এখন এলাকায় যারা আওয়ামী লীগের আগে চিহ্নিত অপরাধী ছিল, তারা কিন্তু প্রশাসনের একটা অংশকেও ম্যানেজ করে, বিএনপির একটা অংশকেও কিন্তু ম্যানেজ করে। আমি বলবো না এটা বিএনপির সাংগঠনিক দায় নেই কেউ বা কেউ এই কাজটা করে, কিন্তু বিএনপির ভিতরে তো কিছু লোকগুলো এই কাজগুলো করছে, তারাই এখন বলছে যে এটা যুবলীগ করছে। তো আমার কথা হচ্ছে এই যে এই কাজটা তারা করলো, প্রশাসনের একটা এখানে আমরা গাফলতি দেখলাম, তো নিঃসন্দেহে তো আমরা এখানে সরকারকে দায়ী করব। দেখেন, সরকারকে দায়ী করার কারণে তো কিন্তু দুইজন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করতে সরকারও সক্ষম হয়েছে, সরকার কিছুটা অ্যাক্টিভ হয়েছে এই জায়গায়। এছাড়াও আমরা শুনতে পেয়েছি ওই জায়গায় আগে যে মানে আপনার ডিএমপি কমিশনার ছিলেন হাবিব, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এদের জলে হত্যাকাণ্ডের জন্য, তার কিছু অনুগত প্রশাসনের লোকজন রয়েছে, পুলিশ প্রশাসনের, যারা সাভার এলাকায় দীর্ঘদিন ধরে মানে পোস্টিংয়ে আছে। তাদের মধ্যে অনেকের এখনও পুরাতন ফেসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যোগাযোগ আছে। এবং এই জিনিসটা আমাদের সাভারের লোকাল সাংবাদিকরা বলছে যে এই হামলাটা মানে এমনিতে মানে হয় না, এত সহজ ছিল না জিনিসটা। এখানে প্রশাসনের একটা অংশ, খোদ পুলিশ প্রশাসনের একটা অংশ, বিএনপির কিছু মানে সুবিধাবাদী লোকজন এই যুবলীগ নেতাদেরকে প্রশ্রয়টা দিয়েছে। সরকার যদি আরও অধিকতর তদন্ত করে হয়তো আরও বড় জিনিস বের হয়ে আসবে। জি শান্ত ভাই, শিশি ভাই যেটা বললো যে বিএনপির কিছু লোকজন প্রশ্রয় দিয়েছে বা তাদের দায় আছে, আপনার কি মনে হয়, মানে আপনি কিভাবে দেখছেন? না, ব্রড সেন্সে বলতে গেলে দায় এবং দায়িত্ব দুটোই সরকারের। কারণ এরকম ঘটনা যাতে ঘটতে না পারে সেই পরিস্থিতি তৈরি করা এবং বিরোধী দলকে নির্বিঘ্নে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া গণতান্ত্রিক পদ্ধতিতে, এই দায়িত্বটা সরকারের। দ্বিতীয় হলো, এটা ঘটে যাওয়ার পর তার সঠিক তদন্ত করা, দোষীদের বিচারের আওতায় আনা, চিহ্নিত করা, সেই দায়িত্বও সরকারের। এবং এটা না পারলে বা ঘটনা ঘটে গেলে তার দায়টাও সরকারের। ফলে ব্রড সেন্সে প্রধানত এর দায় এবং দায়িত্ব দুটোই সরকারের। কিন্তু সরকার এখনো পর্যন্ত মানে দায় এবং দায়িত্ব কোনোটাই এড়িয়ে যায়নি। তারা খুব সিরিয়াসলি নিয়েছে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে, চেষ্টা চালাচ্ছে এবং আমি আশা করি যে সত্যিকার দোষীরা চিহ্নিত হবে, গ্রেপ্তারের আওতায় আসবে। কিন্তু রিয়ালিটি হচ্ছে গত 18 বছর ধরে, মানে 18 বছরও না, 20 বছর, মানে 18 বছর হলো 111-এর 2 বছর, আর ফ্যাসিবাদের 16.5 এই 18.5 বছর মানে একেবারেই ভিন্ন স্রোত ছিল সরকারে। পরের 1.5 বছরের বেশি সময় ছিল ইন্টারিম সরকার। তো আমি যদি ওই 18.5 বছরও ধরি, সেই সময়ে পুলিশ প্রশাসনে যত নিয়োগ হয়েছে, একটা নিয়োগও তারা সাংঘাতিকভাবে বহুমুখী পদ্ধতিতে যাচাই বাছাই করে নিজেদের লোক নয় এমন কাউকে নিয়োগ দেয়নি। তাহলে এখন আপনি রদবদল করে, অদল বদল করে যাকেই যেই পদ থেকে যেখানেই নেন, ঘুরে ফিরে বেশিরভাগই কিন্তু তারা। আর কিছু যারা আগের বিএনপি বা অন্য কোনো পন্থী বা একটু নিরপেক্ষ ছিল, তারাও একটা পর্যায়ে গিয়ে যখন আওয়ামী ফ্যাসিবাদ এই ধারণা এস্টাবলিশ করতে পেরেছে যে তারা আজীবন ক্ষমতায় থেকে যাবে, মনে হয় এদেশে পরিবর্তন হবে না। কারণ বিএনপি, জামায়াত এরা বারবার আন্দোলন কর্মসূচি দিয়ে দিয়ে ফেল করছে, হচ্ছে না, নতুন আশার আলো তারা দেখছে না। বিএনপির চেয়ারপারসনকে জেলে নিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তিনি বিদেশে অন্তরীণ, সব মিলিয়ে টিলিয়ে একটা জামায়াত একেবারেই কোণঠাসা হয়ে রাজনৈতিক কর্মসূচি থেকেই উধাও হয়ে গেল। একটা হতাশা হোক বা নানান কারণে ওইরকম ধারণা তৈরি হয়ে তারা কৌশলগত কারণে ওই পদবীর সুবিধা নানার কারণে সরকারপন্থী, ফ্যাসিবাদপন্থী, আওয়ামী লীগপন্থী হয়ে গেছে। সেই প্রশাসন দিয়েই কিন্তু এখনো পর্যন্ত জোড়াতালি দিয়ে সরকার চালাতে হচ্ছে। সেখানে পুলিশের ওইখানকার যে পরিস্থিতি, এই যে বিদ্যুৎ চলে যাওয়া এবং অনুরোধ করার পরে না আসা,
এর মধ্যেও এখানে কার কার গাফিলতি ছিল সেগুলো চিহ্নিত করে বিচারের আওতায় আনা দরকার। আর পাশাপাশি সরকারের উচিত এখন খুব দ্রুততার সঙ্গে বাংলাদেশপন্থী গণতন্ত্রের পক্ষের এই রকম শক্তির মধ্যে জেনুইন দেশপ্রেমিক এদেরকে যথাযথ প্রক্রিয়ায় কোনো রকম দুর্নীতির অভিযোগ যাতে না ওঠে, কোনো রকম টাকার লেনদেনের অভিযোগ না ওঠে, এই রকম স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে পুলিশ নিয়োগ দেওয়া, বড় সংখ্যক পুলিশ নিয়োগ দেওয়া। প্রশাসনেও বিসিএস যা আসছে এটা একটা সময় লাগবে, তারপরেও পুলিশটা বেশি গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে সরকার দ্রুততার সঙ্গে এরকম কোনো পদক্ষেপ যদি না নেয় তাহলে এইরকম টুকটাক বা ছোট বড় ঘটনা কিন্তু ঘটতে শিশির ভাই যেটা কন্ট্রোল বললেন, করা কঠিন। শিশির ভাই যেটা বলছেন যে মানে বিএনপির অনেকেও যুবলীগের কর্মীদেরকে প্রশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিয়েছে, সে কারণে তারা আসলে সাভারে ঢুকতে পেরেছে। এই 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 পরিস্থিতি আসলে কেন তৈরি হচ্ছে? এই প্রশ্রয় বা আশ্রয়ের যে প্রশ্নটা, সেটা হচ্ছে এনসিপির নেতারাও তো প্রকাশ্যেই বক্তৃতা দিচ্ছেন যে যদি আওয়ামী লীগের যারা অপরাধী নয় তারা যদি মূলধারা রাজনীতিতে ফেরত আসতে চায় তাহলে এনসিপিও তাদের ওয়েলকাম করবে, বিএনপিও তাদের ওয়েলকাম করছে, জামাতও ওয়েলকাম করছে। নির্বাচনের সময় নানান কৌশলগত কারণে এনসিপি জামাতের সঙ্গে জোটে ছিল, তাদের প্রধান দল জামাত, সেই জামাতের সাবেক নায়েবে আমির তিনি তো কুমিল্লায় আগের রেলমন্ত্রী ছিলেন, তার ব্যাপারে তো কর্মীদের তো বললেই নেই যে আগে তো ভাই ছিলেন, তো আমি তো সেকেন্ড হয়েছিলাম, তা এখন ভাই নাই, এখন আপনারা তো আমাকেই দিবেন, ভাই আসলে আবার তাকে দিয়েন। তো এই যে প্রকাশ্যেই আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে নিজের সমর্থন আদায়ের চেষ্টা করা, বিএনপি অনেক জায়গায় তাদের আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে বিএনপি বেশি আসন পেয়েছে, সেটাও তো ইন্ডিকেট করে যে আওয়ামী লীগের যে সাধারণ ভোটার যারা চিহ্নিত নেতা পলাতক বা অপরাধী তারা তো পালিয়ে আছে বা তারা চলে গেছে দেশের বাইরে, কিন্তু সাধারণ সমর্থক যারা তারা তো যারা ভোট দিতে গেছে তাদের মধ্যে একটা অংশের ভোট বিএনপি পেয়েছে, এটা তো ভোটের হিসাবই বলে দিচ্ছে। সুতরাং ভোটের কারণে ভোটের বাজারে তখন বিএনপি জামায়াত উভয় জোট আমি বলবো বা উভয় দল তারা আওয়ামী লীগের কে সঙ্গে নেয়ার চেষ্টাটা করেছে। পরবর্তীতে তার ধারাবাহিকতায় এই দলের সঙ্গে স্থানীয়ভাবে যারা মিশে গেছে, কারণ এত বড় একটা শক্তিকে আপনি কিন্তু সবাইকে তো বাইরে রেখে পারবেন না। এখন চিহ্নিত অপরাধী মামলার আসামি যারা তারা যাতে গ্রেপ্তারের আওতায় আসে এটা যেমন চাওয়া, পাশাপাশি সাধারণ আওয়ামী লীগ সমর্থক যারা বা ছিল তাদেরকে কোনো না কোনো অংশের সঙ্গে মিশে গিয়ে মেইন ধারায় আসুক, এটা তো এনসিপি বিএনপি জামাতেদের প্রত্যেক দলেরই চাওয়া, আমি তো প্রকাশ্য কথায় শুনি। এখন ওর সুযোগ নিয়ে কেউ কেউ অপরাধী তাদেরকেও কেউ কেউ ছাড় দিয়ে ভেতরে ঢুকিয়ে যদি নেয় যে একে নিলে আমার শক্তি বৃদ্ধি হবে, কারণ রাজনীতিতে বাংলাদেশে যে মাসল পাওয়ারের প্রয়োজন হয়, মানি পাওয়ারের প্রয়োজন হয়, সেই হিসাবটা মাথায় রেখে, আর সেই কাজ যে একা বিএনপি করছে এমন নয়, সেই কাজ যার যার রেঞ্জ অনুসারে সবাই আমার ধারণা কম বেশি করছে। তবে যারা সত্যিকার অপরাধী এবং সন্ত্রাসী তাদেরকে কোনো দলেরই প্রশ্রয় দেওয়া উচিত নয়। জি শিশির ভাই, আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি। জুলাই অভ্যুত্থানের যে মানে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে মানে বা যে প্রত্যাশা বাস্তবায়নের দায়িত্ব জুলাইয়ের সব পক্ষ কি দায়িত্বশীল আচরণ করছে কিনা? দেখেন এখানে আরেকটা বিষয় আসে যে মানে 24কে অনেকেই বলেন যে 24কে 71-এর মুখোমুখি করার কারণে একটা বিভক্তি হচ্ছে। আচ্ছা, প্রথমত হচ্ছে এক বাক্যে উত্তর দিই, 24কে 71-এর মুখোমুখি তারাই করে যারা হচ্ছে পরাজিত শক্তি, এবং এটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা এবং আওয়ামী লীগের কিছু অ্যাক্টিভিস্টরা এই কাজটা করে। এটা এনসিপি জামাত বিএনপি কেউ এই কাজটা করে না। 24-71 একটা কন্টিনিউয়েশন, এবং এটা 24-এর যে চেতনা দেখেন গণতন্ত্র পুনরুদ্ধার, 71 একই চেতনা ছিল। বা আপনার যদি দেখেন 24-এর যেরকম মানুষ বঞ্চনার থেকে মুক্তির জন্য আন্দোলন করেছে, 71-এ তাই হয়েছে। হ্যাঁ, তীব্রতা মাত্রাগত হয়তো পার্থক্য আছে। তো দ্বিতীয়ত যেটা বললেন যে দায় এবং বা আমাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, দেখেন জুলাই আন্দোলনের পরে যে আমরা যে প্রত্যাশা ছিল যে বাংলা মানে সব পক্ষগুলো কি দায়িত্বশীল আচরণ করছে কিনা? সব পক্ষগুলো দায়িত্বশীল আচরণ তো আসলে আমরা করি নাই। এই দায়িত্ব সবারই নিতে হবে। আমরা জুলাইয়ের যখন 5 আগস্ট 3 আগস্ট 4 আগস্ট আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের মধ্যে যে ইস্পাত কঠিন যে একটা ঐক্য ছিল, এটা তো আমরা 5 আগস্টের পরে এটা ভেঙে গেছে।
এটা তো যদি বলি যে একদম আমাদের, তখন তো আর আমরা পলিটিক্যাল পার্টি না, আমরা তো ছাত্র। তখন আমাদের যে আন্দোলনের সঙ্গী বড় স্টেক হোল্ডাররা যারা ছিলেন, বিএনপি, জামাত, আরও যে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড 63টা পার্টি, তারা তখন পুরাতন এস্টাবলিশমেন্ট, শেখ হাসিনার পুরাতন ফেসিবাদী কাঠামো, শাসন ব্যবস্থা, এই প্রশাসনের কাছে তারা কোনো না কোনোভাবে বিভ্রান্ত হয়েছে। তারা বিভ্রান্ত হওয়ার কারণেই কিন্তু আমাদের সংস্কারটা হয়নি। এবং আমি এখানে দুইটা দলকে মোটামুটি মানে বড় অর্থে দায়ী করব। দেখেন, তারা প্রথমে যে কাজটা ভুলটা করেছে সেটা হচ্ছে তারা ক্যান্টনমেন্টে গেছে। ক্যান্টনমেন্টে যাওয়ার পরে তারা ওই জায়গা থেকে তাদেরকে আবার বিভ্রান্ত করেছে, যুবলীগ নেতা চুপ্পুর কাছে তাদের কাছে নিয়ে গেছে। যে যুবলীগ নেতা চুপ্পুকে ওই দিন অ্যারেস্ট করার কথা, এই আমাদের পুরাতন পলিটিক্যাল সিনিয়র নেতারা ওই যুবলীগ নেতা চুপ্পুর কাছে বেগম জিয়ার মুক্তি দাবি করছে। শুধু মুক্তি দাবি করে নাই, তারা এই কাজটা ওই চুপ্পুর হাত দিয়ে করাইছে। অথচ আপনি কি বিশ্বাস করেন, এই মানে শাহাবুদ্দিন চুপ্পু বেগম জিয়াকে মুক্তি দিয়েছে? এই জুলাই বিপ্লবের 1400 ছাত্র জনতা জীবন না দিলে বেগম জিয়াকে সে জীবনে মুক্তি দিত? হওয়ার কথা ছিল ইনস্ট্যান্ট তাকে পদত্যাগ করে তাকে কারাগারে ঢোকানো, বেগম জিয়াকে আমরা মানে রাজস্বিকভাবে মুক্ত করে নিয়ে আসতাম। না, তারা কি করলো, তারা পুরাতন ওই কাঠামোর মধ্যে দিয়ে তারা বিভ্রান্ত হলো। এবং আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করেছি তাদেরকে, বিপ্লবী সরকার করেন, তারা সেটাও রাজি হলো না, বললো জাতীয় ঐক্য সরকার করেন, সেটাও রাজি হলো না। তো এগুলো তাদেরকে বিভ্রান্ত করলো, দেন এগুলো করা যাবে না, আপনি এটার মধ্যে আসেন। ঠিক দেখেন, ওই জাতীয় ঐক্যের ডাক এখনও তারেক রহমান দিচ্ছে। যে ডাকটা আমরা ওনাদেরকে বলেছি যে 2 বছর আগে যেটা বলেছি, ওই সময় যদি জাতীয় ঐক্য সরকার হতো, নিঃসন্দেহে আপনি বিএনপি রয়্যালিটি বেশি থাকতো গভর্নমেন্টের, তার প্রভাব, তার লজিস্টিক সাপোর্ট সব কিছু বেশি থাকতো। কারণ বিএনপি সবচেয়ে বড় দল ছিল তখন, আমরা তো দলে হয়নি। তো ওই সময় কিন্তু ওনারা ওই জাতীয় ঐক্যের ডাক দেন না, কিন্তু এখন ডাক দিচ্ছেন। এখন আবার ওনাদের দলের এমপিরাই বলছেন পুলিশ প্রশাসন কাজ করে না, সব ছাত্রলীগ, আওয়ামী লীগ, ডিসিএসপিরা কথা শোনে না। আমরা তো জানি আপনারা ব্যর্থ হবেন, কারণ শুধু ব্যক্তি ফেসিস্ট শেখ হাসিনাকে পতন ঘটিয়ে তার পুরাতন ফেসিবাদিক সকল কাঠামো অবশিষ্ট রেখে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। কারণ এখানে একদম প্রধান বিচারপতি থেকে কেরানি পর্যন্ত, মসজিদের ইমাম পর্যন্ত দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি দেখেন আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আপনি কি বিচার বিভাগের কোনো সংস্কার দেখছেন? আজকে যে বিচারপতি লীগ, বিচারক লীগ, যারা বলতো নিজেদেরকে আমরা শপথবদ্ধ আওয়ামী লীগ, যে শামসুদ্দিন মানিকের মতন মানে কুখ্যাত আওয়ামী লীগ নেতারা, বিচারপতি খায়রুল হকের মতো মানে লোকেরা যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, এছাড়াও সারা বাংলাদেশে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দলীয় বিবেচনায়, কাদেরকে মানে তাদের ন্যূনতম কোনো শাস্তি আওতা নিয়ে আসছে? আবার আসেন হিসেবে আমাদের একটা বিরতি নিতে হবে, বিরতি নিয়ে আপনার কাছে আবার আসবো। দর্শক, এখন প্রকাশে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরলাম। এখন প্রকাশে শিশির ভাই, যে আলোচনাটা আপনি করছিলেন, যে জায়গায় ছিলাম আমি, জি। এটা আমরা যেটা বলছিলাম যে বিচার বিভাগ সংস্কারের কথা কিন্তু বিএনপি দাবি তুলেছিল, কোনো সংস্কার করেনি। তারা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, যে দুটো অধ্যাদেশ বাতিল করলেন, ওগুলো কিন্তু বিএনপির 2023 সালে রাষ্ট্র মেরামতের 31 দফায় এই মানে এই দাবিগুলো ছিল, এবং 9 নং দফায় এই বিচার বিভাগের দাবি ছিল। এবার যদি আসেন প্রশাসনের ব্যাপারেও বিএনপি দেখবেন যে বিএনপি রাষ্ট্র মেরামতের 31 দফায় ওই ধরনের দাবিগুলো করেছে। তারা একটা মানে প্রশাসন সংস্কার কমিশন করবেন। তারা কি এই যে প্রশাসনে যারা ডিসিএসপি ছিল, বোর্ড ডাকাতির সাথে জড়িত ছিল, কাউকে কি শাস্তির আওতা নিয়ে আসছে? তো তাহলে আপনার রাষ্ট্রমত 31 দফায় বলছেন না আপনি তাদেরকে মানে ঢেলে সাজাবেন, তাদেরকে মানে রাষ্ট্র সংস্কার করবেন, প্রশাসনের এই জায়গাটা করেন নাই তো। এবার আসেন, বিএনপি কি বললো, একটা স্বাধীন মিডিয়া কমিশন করবে, রাষ্ট্রমত 31 দফায় কিন্তু এটাও বলা আছে। আপনি দেখেছেন এই ফেসিবাদী আমলের পরে কোনো যারা এই জুলাই আন্দোলনকে যারা জঙ্গি আন্দোলন বলেছে, শাপলা চত্বরের হেফাজতের এই গণহত্যাকে যারা বলেছে রং মেকি শুয়েছিল, এই সমস্ত লোকেরা, এছাড়াও বাংলাদেশে যা গণতান্ত্রিক প্রত্যেকটা আন্দোলনকে যারা দেশবিরোধী আন্দোলন বলে আখ্যা দিত, এই সমস্ত সাংবাদিকদের কোনো ধরনের মানে অনুশোচনা বা রিকনসিলিয়েশন, শাস্তি কোনো কিছুই তো বিএনপি করে নাই। এগুলো বিএনপির প্রতিশ্রুতি ছিল। দেখেন, আমি একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি বিএনপি কোন কোন ধারাগুলো তার ভায়োলেশন করেছে। এবার যদি আপনি আসেন যে বিএনপি যেটা বলেছে স্থানীয় সরকারের যে জিনিসটা, যে তারা ক্ষমতায় আসলে কখনোই স্থানীয় সরকারে সরকারি প্রশাসক তারা নিয়োগ দিবেন না,
তা তো দিবেন না, এবং নির্বাচিত ছাড়া কাউকে তারা স্থানীয় সরকার প্রশাসনে মানবেন না। এটা বিএনপি রাষ্ট্র মেরামতের 20 নং দফায় বলা হয়েছে। সে বিএনপি এই দফাটা ভায়োলেশন করে সমস্ত দলীয় লোকদেরকে পুনর্বাসন করেছে এই জায়গায়। তো আমরা তো বিএনপির কাছে রাষ্ট্র সংস্কার দাবি করেছি, সেটাও পাইলাম না এখন পর্যন্ত। আমরা বিএনপির কাছে দাবি করেছি বিএনপি রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেটা মানে তারেক রহমানের এই কথাগুলো তিনি বাস্তবায়ন করুক, সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। খালেদা জিয়ার যে ভিশন 2030 তারও ধারে কাছে নাই। এবং মাঝে মাঝে তো ওনারা বলে যে ওনারা জিয়াউর রহমানের ওই আদর্শ বিশ্বাস করে। তো জিয়াউর রহমানের যদি আপনি আদর্শ বিশ্বাস করেন, তাহলে বাংলাদেশ পন্থার রাজনীতিটা করেন না। যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে তাদের কি ধরনের আপনি শাস্তির আওতা নিয়ে আসছেন, বা এখানে কোন ধরনের প্রাতিষ্ঠানিক বাংলাদেশ পন্থা আপনি তৈরি করেছেন? শুধু মুখে তো বলতেছেন বাংলাদেশ পন্থা, বাংলাদেশ পন্থা, প্রাতিষ্ঠানিক কিছু তো দেখতেছি না। টোটাল বিএনপি এখন যেমন গণভোটের গণরাজ্য অস্বীকার করলোই, জুলাই সনদের ব্যাপারে অস্বীকার করলো, তারা নিজেরাই সংসদে উচ্চকক্ষ দাবি করলো। বিএনপি এখন সংসদে উচ্চকক্ষ চাচ্ছে না, এবং তারা মানে এটা মানে গায়ে নিচ্ছে না। তারা নিজেরাই বললো যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য উন্নয়ন করবে। তাহলে আজকে কোথায় আজকে? আচ্ছা, আজকে আপনার শেখ হাসিনা যতটুকু মানে প্রধানমন্ত্রী শিবের যে ক্ষমতা ছিল, তারেক রহমানের এই জায়গায় কি কোনো জায়গায় মানে কমেছে, বা কি মানে রাষ্ট্রপতির ক্ষমতা বেড়েছে বা ব্যালেন্স হয়েছে কোনোভাবে? আজকে তো প্রধানমন্ত্রী তো হচ্ছে আমাদের রাজা চতুর্দশ লুই থেকে ক্ষমতাবান। আজকে একটা পার্লামেন্ট আমরা গঠন করলাম, যে পার্লামেন্টের 70 অনুচ্ছেদের কারণে পার্লামেন্টে আজকে এমপিদের মুখে কষ্টেপ মারা, তাদের মুখ সেলাই করে দেওয়া প্রায়। শুধু টেবিলে হাত মানে চাপড়ানো ছাড়া তাদের কোনো বড় ধরনের কোনো কাজ নাই। আমলারা এখানে সব ফাইল রেডি করে দেয়, আর সবাই শুধু হাত চাপিয়ে এটা পাশ করে এনে। মন্ত্রীরা আজকে কথা বলে না, সিনিয়র মানে কোনো নেতারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলে না ভয়ে, কারণ আপনি 70 অনুচ্ছেদ দিয়ে সবাই মুখ বন্ধ করে দিয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রী সংসদে না গেলে অনেক মন্ত্রী এমপিরা সংসদে যাওয়ার প্রয়োজনীয়তা মনে করে না, এবং ইনি স্পিকারও অনেক বললেন যে অনেকে আসে না, প্রধানমন্ত্রী না আসলে আসেন না। এই যে আপনি এইভাবে একটা পার্লামেন্টকে অকার্যকর করে দিলেন, অথচ বিএনপির কথা ছিল। এরকম তো অভিযোগ আসছে যে মানে জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো নিয়ে বিরোধী দলও আসলে ওইভাবে কথা বলছে না পার্লামেন্টে। আমি আপনাকে কি বলছি, যখন আপনার একটা পরিবেশ তৈরি না করবেন, কেউ তো কথা বলবেন এখানে। আপনি অলরেডি আপনি বলছেন এখানে জাতীয় ঐক্যের প্রশ্ন নিয়ে আসছেন, তো আপনি সরকারের যখন আপনি সংসদের ভিতরে আপনার পক্ষে যায় তখন বিরোধী দল থেকে সমর্থন চান, যখন বিরোধী দলের সাথে কোনো কিছু ইয়ে হয় তখন আপনি বিরোধী দলকে মানে আদারিং করেন, বিরোধী দলকে আপনি দূরে ঠেলে দেন, বিরোধী দলকে আপনি বিভিন্নভাবে ট্যাগ দেন। হ্যাঁ, ট্যাগ তো আপনি একসময় দিচ্ছেন, আপনি একসময় বিরোধী দলের সাথেও ছিলেন। এই ধরেন এখন আমাদেরকেও বলা হয় যে আমরা কেন জামাতের সাথে জোট করেছি। তো আমরা তো বিএনপিকে বলতে পারি 1991 সালে কেন জামাতের সাথে জোট করেছেন, কেন আপনারা ওই সময় সমর্থন নিয়ে আপনার প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি মানে নির্বাচনের জন্য আপনার জামাতের কাছে ভোট চান নাই 91-তে? জিয়াউর রহমানকে প্রশ্ন করেন কেন উনি একজন মানে স্বাধীনতা বিরোধী শাহজিজকে প্রধানমন্ত্রী বানাইছেন। খালেদা জিয়াকে প্রশ্ন করেন কেন আব্দুর রহমানের মতো বিশ্বাসের মতো লোকদেরকে, যারা পাকিস্তানের মতো বিশ্বাস করতো, তাদেরকে আপনি রাষ্ট্রপতি বানাইছেন। এখন মানে যেটা হচ্ছে বিএনপি এখন তার পক্ষে যায় ওইটুকুই মুক্তিযুদ্ধ মানে, যতটুকু তার বিপক্ষে যায় ওই মুক্তিযুদ্ধ মানবে না। ঠিক তার পক্ষে যতটুকু সংস্কার যায় ঠিক ওইটুকুই মানে, ঠিক তার বিপক্ষে যতটুকু সংস্কার যায়, এটা জুলাই হোক আর 71 হোক আর 90 হোক, কোনো কিছুই মানে না। এখন আমরা যাই বিএনপিকে বলি, বিএনপি মনে করে তার সংসদে মেজরিটি আছে, এই মেজরিটির জোরে সে এখন ধরাকে সরাগান করছে। তবে আমি আপনাকে এখানে একটা জিনিস বলে দিতে চাই, বিএনপির এই মেজরিটি কিন্তু অনেক আগেও ছিল। জিয়াউর রহমান যখন 1979 নির্বাচন করেন, পার্লামেন্টে কিন্তু ওনাদের মেজরিটি ছিল। জিয়াউর রহমানকে হত্যা করার পরে বিএনপির একটা নির্বাচিত গভর্নমেন্ট, সাত্তার গভর্নমেন্ট, বিনা রক্তপাতে কিন্তু মানে স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের হাতে পতন হয়েছে। ওই পতনের মধ্য দিয়ে বাংলাদেশের 9 বছর বিএনপিও ডুবেছে, দেশের জনগণও ডুবেছে। এই যে সংস্কারবিহীন পুরাতন কাঠামো নিয়ে জিয়াউর রহমান চলতে চাইছিলেন, ব্যর্থ হয়েছেন, এর নজরানা তো আছে। তো এখন 2006 সালেও তো আপনারা চেষ্টা করছেন আপনাদের মতো করে পুরাতন কাঠামোর মধ্য দিয়ে বিচারপতিদের 2 বছর মেয়াদ বাড়িয়ে আপনারা একটা ইলেকশন করে পার পেয়ে যাবেন, পারেন নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি, 1981টা চিন্তা করেন, 2006 সালেরটা চিন্তা করেন, যে আপনাদের কারণে একটা 111 ঘটে গেল, 17 বছর নিজেরা ডুবলেন, জনগণকে ডুবাইলেন। জনগণ তো উদ্ধার করতেই পারেন নাই, জনগণ আপনাদেরকে উদ্ধার করছে, সেই কৃতজ্ঞতাবোধটুকু নাই। এখন একটা যদি রাষ্ট্র মেরামতের সুযোগ হয়েছে আপনাদের, একটা মানে সাস্টেনেবল এখানে একটা মানে পলিটিক্যাল ইনস্টিটিউশন তার করার সুযোগ হয়েছে, আপনারা করতেছেন না, আপনারা মনে করতেছেন যে আবার ওই 2/3 মেজরিটি আছে। এই 2/3 মেজরিটি আসলে এটা বড় জিনিস না, এটা আপনাদের ক্ষেত্রে করছে। আপনার 2/3 মেজরিটির গভর্নমেন্টও আপনাদের পতন হয়েছে এবং আওয়ামী লীগেরটা হয়েছে।
জি। সুতরাং এই যে বিএনপির যে মানে কারা, আমি বুঝি না বিএনপিকে ইদানিং কারা বুদ্ধি দেয়। তারা নিজেরা তো নিজেদের একটা ব্যর্থতার গল্প তাদের আছে, ইতিহাস আছে, তাহলে তারা কেন বিশ্বাস করতেছে না এই 2/3 মেজরিটি বড় কিছু না? জি শান্ত ভাই, যেটা বলছিলেন শিশির ভাই, যে সংস্কারের যে বিষয়গুলো ছিল, জনপ্রত্যাশার চাপে অন্তর্বর্তী সরকার কিন্তু অনেকগুলো সংস্কার কমিশন করেছিল, 11টা সংস্কার কমিশন হয়েছিল সম্ভবত। তো শিশির ভাই যেটা বলছেন যে সংস্কারের বিষয়গুলো আসলে এগোয়নি, তো আসলে এগুলো না কেন? না, সংস্কারের বিষয়ে এগোয়নি একদম তা না, সংস্কারের বিষয়ে এগিয়েছে এবং এটা চলমান, সেটা হবেও। শেষের যেহেতু ভিন্ন বিরোধী দলের রাজনীতি করে, তার ভাষা তো এরকম হওয়াই স্বাভাবিক, এটাই তো রাজনীতি। জুলাই পরবর্তীতে আপনি প্রশ্ন করেছিলেন না যে ঐক্য ধরে রাখতে পারলো না কেন বা এই অনৈক্য কেন। যেহেতু এনসিপি রাজনৈতিক দল হয়ে উঠেছে, জামায়াত ইসলাম তার নিজস্ব ধারার একটা রাজনীতি করে, বিএনপি তার আদর্শভিত্তিক তার ধারার একটা রাজনীতি করে, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন মিশন, ভিশন, তাদের আদর্শিক অবস্থান থাকবে। সুতরাং দূরত্ব তো হবেই, হওয়াই স্বাভাবিক। কিন্তু সেটা হচ্ছিল গণতান্ত্রিক রাজনৈতিক দূরত্ব। মূলত বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দূরত্ব বাড়ানোর প্রথম পেরেকটা মেরেছে জামাত ইসলাম বিএনপিকে। ইন্টারিম গভর্নমেন্টের বয়স 1 মাস যেতে না যেতেই যখন বলল যে হাটবাজার থেকে ভিক্ষুকের থালা 80% বিএনপি দখলে নিয়ে নিয়েছে, এই অভিযোগ করে প্রথম সূত্রপাত করলো পাল্টাপাল্টি অভিযোগের। দ্বিতীয় হলো গিয়া এনসিপির কিছু নেতা, তারা অত্যন্ত অর্বাচীনভাবে প্রতিপক্ষ বিএনপির কিছু নেতাকে টার্গেট করে জঘন্যভাবে, বিরক্তিকরভাবে গালিগালাজ ক্রমাগত শুরু করতেই থাকলো। তাতে বিএনপির অনেক কর্মীরা, সাধারণ কর্মীরা বিরক্ত হয়েছে এবং এনসিপির বিরুদ্ধে তারা মানে খারাপ আচরণ শুরু করেছে। তাইলে এনসিপির কোনো নেতাকে নিয়ে বিএনপির কোনো কর্মী নেতা শুরুতে কটাক্ষ করে বলেছে, এই নজিরটা আপনি পাবেন না, যেটা সূত্রপাত এই দিক থেকে আবার এনসিপি করেছে। এনসিপির নেতারা প্রকাশ্যে তারেক রহমানকে নিয়ে যেই বক্তব্য দিয়েছে, সিনিয়র প্রথম সারির নেতারা এনসিপির, বিএনপির কর্মীরা এনসিপিকে নিয়ে বলল বিএনপির কোনো পদধারী শীর্ষ পর্যায়ের নেতাদের কাউকে দেখবেন না এনসিপির কোনো নেতাকে নিয়ে নাম ধরে কোনো বাজে গালি কিংবা অত্যন্ত জঘন্য ভাষায় কটাক্ষ করা যেটা করেছে, যেটা বিএনপির প্রধান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগে এনসিপির পদধারী শীর্ষ পর্যায়ের নেতারা করেছে। আপনার রাজনৈতিক বিভেদ কর্মীরা একরকমভাবে করে, কিন্তু নেতাদের, শীর্ষ পর্যায়ের নেতাদের ডিল করতে হয় আরেকভাবে। এনসিপি এখনও ওইটা হয় রপ্ত করতে পারে নাই, অথবা ওই কালচারের মধ্যে তারা নাই, যে একটা লেভেল পর্যন্ত যে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করা যায় না, কারণ এক শেষ বিচারে গিয়ে গণতন্ত্রের স্বার্থে একসঙ্গে বসতে হবে, কথা বলতে হবে, যেই লেভেলটা, সেই লেভেলটা যে একে অপরকে ব্যক্তি আক্রমণ করে, কটাক্ষ করে, বাজে শব্দ বলা বা এইসব করে না। তার প্রধানমন্ত্রীর সেই 1/11 সময়ের তার উপর যে নৃশংস নিপীড়ন হয়েছে অন্যায়ভাবে, সেইটাকে তুলনা দিয়ে তাকে এখন আবার কি করবেন, এই সব কথা শীর্ষ পর্যায় থেকে এনসিপির বলা হয়েছে। ফলে এই বিভেদ তৈরির একটা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যে দূরত্ব, সেটুকু অ্যাকসেপ্টেবল, কিন্তু ব্যক্তি আক্রমণ করে এই যে অন্যায়ভাবে দূরত্ব তৈরি করেছে, যেটা এই দায়টা মূলত জামায়াত ইসলাম এবং এনসিপির নেতারাই ইনিশিয়েট করেছে। তারপরে বিএনপির শীর্ষ পর্যায় থেকে আমি শুনিনি যে ওই রকম কোনো ব্যক্তিকেও নাম উল্লেখ করে এনসিপির কাউকে বিএনপি কিছু বলেছে। কর্মীরা বলেছে, ভার্চুয়াল মিডিয়ায় আছে, এটা সত্য। এরপর আসেন যে মানে কোনো কারণ ছাড়াই বিএনপিকে দোষারোপ করবার যেই রাজনীতিটা, সেটাও এনসিপি জামায়াত এক সুরে তাৎক্ষণিকভাবে করে। স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসক নিয়োগ, বিএনপি তো বলেছে যে তারা ক্ষমতায় আসলে স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ করবে না, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা স্থানীয় সরকার ব্যবস্থা চলবে। এখন আওয়ামী লীগ অবৈধভাবে স্থানীয় সরকার ব্যবস্থাটা দখল করে রেখেছিল। ইন্টারিম সরকার আসার পরে, গণঅভ্যুত্থানের পরে তারা পালিয়ে গেছে, প্রায় বেশিরভাগ শূন্য থাকলো, আর কিছু জায়গায় তারা ছিল ঘাপটি মেরে। ইন্টারিম সরকারই তো তাদের সবাইকে সরিয়ে প্রশাসক নিয়োগ দিল। এখন সেই প্রশাসক নিয়োগের মধ্যে ভাগবাটোয়ারা ছিল, এনসিপির কিছু,
জামাতের কিছু, বিএনপির কিছু, এরকমই তো ছিল। তো সেখানে যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল এনসিপির একজন নেতা, উপদেষ্টা, সুতরাং তারা কি করেছে, ঢাকার উত্তরে কি হয়েছে, দক্ষিণে কি হয়েছে, আমরা সেগুলো জানি, প্রশাসক নিয়োগ কীভাবে হয়েছে, সারা দেশে কোন কোন লেভেলের কি হয়েছে। এখন আপনি কি আশা করেন যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণের রায় পাওয়ার পরে ওই এনসিপির উপদেষ্টার দেওয়া বা জামাতের তাদের যে ভাগবাটোয়ারার যে প্রশাসক, সেইভাবেই কি বিএনপি রাখা উচিত ছিল? তাহলে কি করতো বিএনপি? বিএনপি প্রশাসক, তাদের স্থানীয় সরকার চালাতে হলে তারা যাদের দিয়ে চালাতে পারবে, যারা সাবোটাস করবে না, যারা তাদের পলিসিটা ওন করবে, তাদেরকেই দিতে হবে। এরপরে কি করতে হবে? দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব দিতে হবে। বিএনপি সেই কাজটা এগিয়ে নিচ্ছে। বিএনপি এই যে আগামী আগস্টের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা সহ ইউনিয়নে যাবে, অক্টোবরের মধ্যে ইউনিয়ন শেষ করবে, 10 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করে নির্বাচিতদের হাতে দায়িত্ব দেবে, সেই দিকে তো এগিয়ে যাচ্ছে বিএনপি। এখন তাৎক্ষণিকভাবে প্রশাসক থেকে প্রশাসকেই আসতে হবে। ওই প্রশাসকদের বহাল রাখবে, সেটা রাখে নাই বলে গাত্রদাহ তো এনসিপি জামাতের হইতেই পারে। তৃতীয় হলো জামায়াতের সঙ্গে জোট করা নিয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি জামায়াতের সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে হোক বা যে কোনো ক্ষমতায় যাওয়ার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা চলে। সেই অসুস্থ প্রতিযোগিতা যদি না চলতো, তাহলে স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডারের অধিনায়ক, জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলে জিয়াউর রহমান যেই দলটি, সেই দল মুক্তিযুদ্ধে সাংঘাতিকভাবে গণহত্যার জন্য অভিযুক্ত আল বদর আল শামসের প্রধান যারা ছিলেন, তাদের নেতৃত্বের যে জামাত, তার সঙ্গে এই রকম জোট দীর্ঘমেয়াদী হতে পারতো না। কৌশলগত কারণে নির্বাচনী একটা জোট হয়, সেটাও ন্যায়সঙ্গত না হলেও মানা যায়, কিন্তু দীর্ঘমেয়াদী এমন জোট বিএনপি করতে পারতো না। আওয়ামী লীগ পরবর্তীতে তারা বাকশাল করেছে, গণতন্ত্র হত্যা করেছে, ফ্যাসিবাদ হয়েছে, কিন্তু 1971 সনের আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী, অসাধারণ ভূমিকা পালনকারী এক রাজনৈতিক দল। সেই দল এসে মুক্তিযুদ্ধে গণহত্যায় অভিযুক্ত যে দল জামায়াত ইসলাম, তাদের সঙ্গে 95-96 সালে মানে টেকনিক্যাল অ্যালায়েন্স করবে, একসঙ্গে বসে মিটিং করবে, যুগপৎ কর্মসূচি দিয়ে বিএনপিকে নামানোর জন্য করবে। এইটা তো নৈতিকভাবে কোনোভাবেই যায় না, কিন্তু হয়েছে। কারণ হচ্ছে ওই যে বাংলাদেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি। সেই ক্ষেত্রে তারপরও বিএনপি জামাতের সঙ্গে যেই জোট করেছে, সেখানে বিএনপি হচ্ছে লিডিং পার্টি, তাদের হলো 90 ভাগ, 95 ভাগ, জামাতের হইল 5 ভাগ। জনসমর্থনে বলেন, এমপির আসনে বলেন, বিভিন্ন জায়গায় যে জোটের নেতৃত্বে বলেন, জোট নেত্রী খালেদা জিয়া। এখন এখানে জোট নেতাকে এদের বিএনপির অধীনে জামায়াত বিএনপির সঙ্গে আপোষ করে তারা গিয়েছে, নারী নেতৃত্ব হারাম বলেছে, আবার নারীর নেতৃত্বে জামায়াত ইসলাম বিএনপির সঙ্গে জোটে গেছে, রাজনীতি করেছে, সরকারে গেছে। আর এখন এনসিপি হলো একটা রাইজিং পলিটিক্যাল পার্টি, যারা বাংলাদেশে রাজনীতিতে নতুন বন্দোবস্তের বয়ান নিয়ে আসছে, নতুন পরিবর্তিত ইতিবাচক বাংলাদেশ গড়বার রাজনীতি নিয়ে আসছে। জামায়াত ইসলাম কি করে বাংলাদেশের নতুন ইতিবাচক রাজনীতির প্রবক্তা হইতে পারে, যে তাদেরকে পীর মেনে তাদের টাকায় এবং তাদের জনবলে নির্বাচন করে কয়টা এমপি হওয়ার জন্য এনসিপি নিজেদের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেললো? ওইটা গুরুতর প্রশ্ন। ফলে জামায়াতের সঙ্গে বিএনপির জোটে যাওয়া আমি ব্যক্তিগতভাবে আগেও সমর্থন করি নাই, এখনও করছি না, এবং বিএনপির ওটা ভুল হয়েছে। আর এনসিপি জামাতের সঙ্গে যাওয়া, সেটাও ভুল হয়েছে আমি মনে করি। আর মাত্রাগত পার্থক্য হচ্ছে বিএনপি জামায়াতকে কন্ট্রোল করেছে এবং ছোট এলাই হিসেবে, পার্টনার হিসেবে সঙ্গে নিয়েছিল তাদের স্বার্থে। আর এইখানে জামায়াত ইসলাম লোভ দেখিয়ে, টাকা এবং জনবল দিয়ে কয়েকজন এমপি বানিয়ে আনার লোভ দেখিয়ে এনসিপিকে তাদের খোয়ারে ঢুকে, এই দুটো তো এক হতে পারে না। আমরা আরেকটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আবার আলোচনা করছি। দর্শক, এখন প্রকাশে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরলাম আলোচনায়। শিশির ভাই, শান্ত ভাই যেটা বললেন যে জামায়াতের সাথে গিয়ে
নিজেদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলেছে এনসিপি, এটা আপনি আসলে কিভাবে দেখেন? এটা বলবেন, পাশাপাশি আরেকটা জিনিস একটু বললেন যে এবারও কিন্তু এনসিপি আপনারা যে পদযাত্রা করছেন, আপনারা গোপালগঞ্জে যাচ্ছেন না। তো গত বছর তো একরকম পরিস্থিতি ছিল, এবার একটা নির্বাচিত সরকার আছে, মানে নিরাপত্তা আসলে নিশ্চিত করা যাবে না কেন? দেখেন, আমি বিশ্বাস করি যে আপনারা আপনার রাজনৈতিক কর্মসূচি, আপনার ইশতেহার জনগণের কাছে পৌঁছাবেন, জনগণ সিদ্ধান্ত নেবে সে গ্রহণ করবে কি করবে না। বিএনপি যদি আপনার মানে এনসিপির এবং জামাতের রাজনীতি নির্ধারণ করে দেয় বা তাদের মতো করে বক্তব্য দেয়, সেটা তো জনগণের মানে গ্রহণ করবে না। জনগণ তার মতো করে গ্রহণ করবে এবং আমরা যেভাবে বলবো সেভাবেও কিন্তু গ্রহণ করবে না। তার একটা রিডিং ক্যাপাসিটি আছে, সে কতটুকু নেবে। ওনারা যেটা বলেন যে বাংলাদেশের সবার আগে মানে 11 দলীয় জোট, জামাত ইসলামী বা এনসিপি শীর্ষ নেতারা বিভাজনটা করলো এবং সরাসরি অ্যাটাক দিল। দেখেন, আমি এই কথার সাথে পুরোপুরি দ্বিমত। আপনার স্মরণ থাকার কথা, বাংলাদেশে সবার আগে রাজনৈতিক প্রতিপক্ষকে মানে বিষাক্ত আঘাতটা করেছেন জনাব তারেক রহমান সাহেব, যিনি বর্তমান প্রধানমন্ত্রী। তিনি সিলেটের জনসভা থেকে জামাত ইসলামী এবং 11 দলীয় জোটকে গুপ্ত বলেছেন। তারপর থেকে দেখবেন সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে গুপ্ত গুপ্ত গুপ্ত। তারপরে ওনাদের কিছু অ্যাক্টিভিস্ট এবং সিনিয়র নেতারা পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে এনসিপি, এবি পার্টি এগুলো কিছুই দল না, এটি সব হচ্ছে জামাতের বি টিম, এগুলো সাবেক শিবির ছিল, এই ছিল সেই ছিল, এরা এখনও জামাত করে। আমার প্রশ্ন হচ্ছে, দেখেন বিএনপিটা, এই যে বিএনপিটা, জিয়াউর রহমান যে বিএনপিটা গঠন করলেন, এটা তো মূলত হচ্ছে মুসলিম লীগের একটা আপডেট ভার্সন, যারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার বিরোধী ছিল। মুসলিম লীগ 71 যে মানে যে নিয়ে যে গভর্নমেন্ট ছিল, ওই গভর্নমেন্টের মন্ত্রিত্ব নিয়েছে এই সমস্ত প্রখ্যাত রাজাকার এবং মানে স্বাধীনতা বিরোধী দলকে নিয়ে বিএনপি কিন্তু এই দলটা গঠন করে। তো এটার কি আমরা এখনো বলতে পারি যে বিএনপি বলতে কিছু নাই, এটা মুসলিম লীগের সব? এটা কি মানে আপনার যৌক্তিক কিনা? বিএনপির বিরুদ্ধে তো আরও বড় অভিযোগও আছে, শুধু মানে মুসলিম লীগের এই সমস্ত রাজাকার পুনর্বাসন না, আওয়ামী লীগের যারা বাকশালী ছিল অনেক নেতা পরবর্তীতে বিএনপি যোগ দিয়েছে। তাহলে এখানে রাজাকার এবং বাকশালী দুইটা বিএনপি কিন্তু নিয়েছে। তাহলে বিএনপির ভিতরে ঐতিহাসিক দুইটা জিনিসই করেছে বিএনপি, যেটা এখনও বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না। আর জামাত ইসলামের সাথে আমাদের জোট হয়েছে কি সংস্কারমুখী জোট। জাতীয় ঐক্যমত্য কমিশনে জামাতের সাথে বা আরও যে 10টা দল আছে তাদের সাথে আমাদের সংস্কারের প্রায় 90% মিলে। এর জন্য আমরা সংস্কারকে প্রাধান্য দিয়ে তাদের সাথে গিয়েছি, আদর্শিকভাবে না। আর বিএনপি বা বিএনপি মনা যারা রয়েছে তাদের সাথে টোটালি আমাদের সংস্কারের 90% অমিল। বিএনপি সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এই জন্য আমরা তাদের সাথে যাওয়া সম্ভব না, এটা স্পষ্ট। বিষয়টা যদি একটু বলেন। এখন ওনারা বলেন যে আমরা নাকি সংক্ষেপে বলেন না, ওনারা বলে যে আমরা নাকি মানে বিষাক্ত। মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা সান্ডার নাম, একটা সিটিং 2জন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপি শীর্ষ নেতার কথা বলেছি, তারাই বিষগুলো ছড়াইছে, কিন্তু তারা এখন বলে যে আমরা নাকি বিভাজন ছড়াইছি। এছাড়াও তারা স্থানীয় সরকার নিয়ে ওনারা বলেন যে ওনারা নাকি মানে স্থানীয় সরকার এখন বিএনপির লোকজন নিয়োগ দিবেন। তাহলে আপনি যদি নিয়োগ দিবেন, তাহলে আপনি রাষ্ট্রমন্ত্রী 31 দফায় কেন বললেন যে আপনি এখানে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কাউকে দিবেন না জনগণের সাথে প্রতারণা করার জন্য? কি করতে এখন আপনি তো বলছেন নির্বাচন দিবেন, নির্বাচন দিয়ে দেন। ইন্টারিম কোথায় প্রশাসক নিয়োগ দিল? এনসিপির কাউকে প্রশাসক নিয়োগ দিয়েছে? আগস্ট থেকে হবে ঘোষণা দিয়ে। ওনাদের ব্যাপারটা হচ্ছে জানেন, ওনারা যখন মানে নিজের পক্ষে যায় তখন খুব ভালো। এই যে ধরেন ঢাকা উত্তরে যে প্রশাসক নিয়োগ দিয়েছে সে কিন্তু এনসিপি কেউ না, অথচ ওনারাই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে যখন উনি বিএনপিতে যোগ দেয় নাই, ওনাকে পারানে জোর করে মানে এনসিপির মানে নেতা বানাই দেওয়ার জন্য। বাংলাদেশের যত কিছু সুবিধা আছে সব বিএনপি নেবে, দায় দিয়ে দিবে সব এনসিপি রে। ইন্টারিম গভর্নমেন্টের যে হাট গাট মাঠ আসলে কারা দখল করছে বলেন তো? এনসিপি তো ওই সময় দলে হয় নাই। জি, তাহলে এখন বিএনপিকে আমরা বলবো না? এটা কি অসত্য হবে বলাটা? এখন বিএনপি যেটা হচ্ছে, বিএনপি যত ব্যর্থতা দায় আছে সব দিবে এনসিপিকে, 11 দলীয় জোটকে। আর যত দখল এবং সুযোগ সুবিধা এবং তার নিয়ম ভাঙ্গা, প্রতিশ্রুতি লঙ্ঘন করা, এগুলো সে নিজে করবে এবং নিজের একটু রেসপন্স করেন যে মানে ভাই যেটা বলছেন যে সব দায়িত্ব আসলে বিএনপির। না, বিএনপি বড় দল, তাদের দায় এবং দায়িত্ব তো বড়ই থাকবে। খুব সংক্ষেপে শেষ করবেন 2 মিনিটে। সেভাবে বিএনপি করছে। বিএনপি একটি রাজনৈতিক দল, তাদেরকে তাদের নীতি আদর্শ অবস্থান নিয়ে চলতে হয়। যে দলটার অর্জনের থলিতে তা বক্সে
একাত্তর তাদের অর্জনে আছে, কারণ ওই দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক ও স্বাধীনতার ঘোষক ছিলেন। যেই দলটি ৭৫ বাকশাল পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন এবং বহুদলীয় গণতন্ত্রে পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে, যেই দলটি স্বনির্ভর বাংলাদেশ গড়বার আন্দোলন শুরু করেছে, যেই দলটি সংসদীয় গণতন্ত্র এনেছে, যেই দলটি ৯০-এর গণ অভ্যুত্থানে সেখানেও পজিটিভ অন্যতম প্রধান স্টেক হোল্ডার, যেই দলটি ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম খুনের মুখে অন্যতম পলিটিক্যাল স্টেক হোল্ডার, যে দলটা ২৪শেও অন্যতম প্রধান স্টেক হোল্ডার, ওই দলকে এই সব কিছু ওন করে নিয়ে তাদের রাজনৈতিক ফ্রেম একরকম হবে। আর এনসিপি শুধু ২৪শেই তাদের জন্ম বলে তাদের ২৪ ছাড়া যেহেতু অর্জন নাই, এইটাকে তারা চেতনা ব্যবসার পর্যায়ে কেউ কেউ নিয়ে যাবে, এটা অস্বাভাবিক না। নিয়ে আওয়ামী লীগ 47 ভূমিকা ছিল, ৯০-তে শেষ করি আমারটা শেষ করি, আপনি সহযোগিতা করতে চাচ্ছেন, টাইম থাকলে আপনার সহযোগিতা লাগবে না আপাতত আমার। ৯০-এ আওয়ামী লীগের ভূমিকা ভালো ছিল এরশাদ বিরোধী আন্দোলনে, ৮৬-তে খারাপ থাকলো, কিন্তু ২৪-এ হত্যাকারী হয়েছে। জামাত আবার ৭১-এ গণহত্যাকারীর অভিযোগে অভিযুক্ত, ২৪-এ আবার পজিটিভ ভূমিকা ছিল। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির মতো এতগুলা পজিটিভ ইভেন্টে অন্যতম স্টেক হোল্ডার রাজনৈতিক দল তো আর নাই। সুতরাং বিএনপির ধারা যে সঠিক সেটা তো বারবার তারা প্রমাণ করেছে। এনসিপি মাত্র এসেছে ২৪-এর মাধ্যমে, একটু প্রমাণ দেখ জামাতের সঙ্গে গিয়া তাদের টাকায়, আর এনসিপির নেতারা যে প্রাডো গাড়ি চলে, নেতারা যে আওয়ামী লীগের নেতাদেরকে কিভাবে পার করে দিয়ে টাকা নিয়েছেন, কিভাবে মিটিং করেছে, ওই সব ছবিও এখন আসছে। ওনাদের নেতারা কিভাবে চাঁদাবাজি করছেন। গুলশানের এক মহিলা তিনি স্টেটমেন্ট করেছিলেন যে একবার দিয়েছে, দ্বিতীয়বার আনতে গেছে কিন্তু কথা রক্ষা করে নাই। সুতরাং চাঁদাবাজি বলেন, সম্পদের অধিকারী হলে বলেন, বাইসাইকেলে চলা বা রিক্সায় চলারা প্রাডো গাড়িতে চলা শুরু করেছে। এই গাড়ি বন্ধুরা গিফট করে, বন্ধুরা কেন গিফট করে সেই প্রশ্নের উত্তরটাও তো দিতে। অনেক ধন্যবাদ জনাব শান্ত, অনেক ধন্যবাদ জনাব শিশির, ধন্যবাদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের এখন প্রকাশে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।